যদি সেই 10 মার্কস অ্যালট হয় তাহলে সবচাইতে যারা বঞ্চিত হবে তারা ফ্রেশার এবং যারা আপনার ডিপ্রাইভ ক্যান্ডিডেট। সেই নেক্সাসের একটা অবিচ্ছেদ্য অংশ হলো এই পশ্চিমবঙ্গ সরকারের বড় বড় সমস্ত শাসক দলের নেতা মন্ত্রী নানা সব পারিষদ। এই বেড়ালের গলায় ঘণ্টা বাঁধা এইভাবে যদি ধরি, উনি কিন্তু তখন আপোষহীনভাবে এই লড়াইটা করেছিলেন। লড়াই বলবো, কারণ আশার মুখ দেখেছিলাম, কিন্তু আমরা দেখলাম ইডি সিবিআই কাঠপুতুলের মতো বারংবার থাপ্পড় খেয়েছে, পরিবর্তন হয়নি। রাজ্য এবং কেন্দ্রের রাজনৈতিক বোঝাপড়ার জন্য আবারও বলবো, রাজনৈতিক বোঝাপড়ার জন্য আবারও বলবো, রাজ্য এবং কেন্দ্রের রাজনৈতিক বোঝাপড়ার বলি হচ্ছে আমরা সাধারণ। আপনারা যদি আবার সারভাইভ করতে চান তাহলে 26-এর নির্বাচনের আগে সুচিন্তিত মত প্রকাশ করাটা এখন সময়ের কথা, সময়ের দাবি। আজ পশ্চিমবঙ্গের মানুষের আজ এই যে কঙ্কালসার অবস্থা করেছে, সেইটাকেই কোথাও গিয়ে আমাদের প্রাক্তন বিচারপতি জাস্টিস গাঙ্গুলি মান্যতা দিলেন, যেটা আমরা বারবার বলে আসছি। দিদি, ইতিমধ্যেই একাদশ দ্বাদশের এসএসসির তার ফল প্রকাশ হয়েছে, কিন্তু গতকাল আমরা যা দেখলাম এই ফল প্রকাশের ঠিক পূর্বেই যেটা দেখা যাচ্ছে যে অমৃতা সিনহার যে বেঞ্চে সেখানে 10 নম্বর মার্কস ঘটিত একটা বিচার বিষয়ক ব্যবস্থা গড়ে উঠেছে, তৈরি হয়েছে। তো সেই প্রসঙ্গে তোমার কি প্রাথমিক প্রতিক্রিয়া? দেখুন, এই যে এক্সাম হলো এটা সম্পূর্ণ কিন্তু কোর্ট অর্ডারে, যেখানে বলা হয়েছে যে 31 ডিসেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। কিন্তু এই যে আপনি বলছেন নোটিফিকেশান এমনভাবে জারি রাখা হয়েছে যে বিতর্ক তৈরি হতে যেন বাধ্য। আজকে এক্সপিরিয়েন্স জন্য 10 নম্বর অ্যালটমেন্ট হয়েছে, সেটা কাদের জন্য? মূলত আনটেন্টেড যারা চাকরি করছিলেন তাদের জন্য। সেখান থেকে সূত্রপাত, সেখানে একটা আপনার কন্ট্রোভার্সি তৈরি হলো। কারণ যদি এই প্যানেলের শুরুতে, অর্থাৎ এই রিটেন এক্সামের সাথে আপনার মার্কস ও পাবলিশড হওয়ার সাথে সাথে যদি সেই 10 মার্কস অ্যালট হয় তাহলে সবচাইতে যারা বঞ্চিত হবে তারা ফ্রেশার এবং যারা আপনার ডিপ্রাইভ ক্যান্ডিডেট। তাহলে কি হচ্ছে যে সেখানেও কিন্তু একটা ওই কেসের জায়গা তৈরি করে রাখলো এই বর্তমান স্কুল সার্ভিস কমিশন আর সরকার। আপনি যাই বলুন, তাহলে কোথায় সদিচ্ছা? সদিচ্ছা যদি থাকতো তাহলে পারে সেই ধরনের নোটিফিকেশন আমি জায়গা তৈরি করব কেন যেখানে কেস হতে পারে। এছাড়াও আরও একটা মামলা তো হয়ে গেছে, যেটা যারা যে কন্ট্রাকচুয়াল আপনার এখন টিচিংয়ের সাথে যুক্ত তারাও কিন্তু এক্সপিরিয়েন্স আপনি ডিম্যান্ড করছে। অর্থাৎ আপনি গোটা ব্যবস্থাতে দেখুন, যতবার আগে নোটিফিকেশান দিয়েছে, পরে নোটিফিকেশান দিয়েছে, বিতর্ক কিছুতেই ছাড়ছে না। আসলে কি বিষয়টা? আসল বিষয়টা হলো যে ব্যবস্থা, যে সংস্থা এই কাজটা করছে তারা আমগ্ন দুর্নীতিতে নিমজ্জিত। এই যে স্কুল সার্ভিস কমিশন, তার যে সমস্ত আধিকারিক, নেতা, মন্ত্রী যারা রয়েছে, পার্থ চ্যাটার্জি, বিকাশ আপনার হলো মানিক ভট্টাচার্য, এছাড়াও কুন্তল, শান্তনু, একটা তো আপনারা জাস্ট দেখিয়েছেন, বা এরকম ভুরি ভুরি ঝুড়ি ঝুড়ি রয়েছে, একদম টপ টু বটম, যে একদম মানে উপর থেকে নিচে পর্যন্ত এই যে ব্যবস্থা, কোথায় গিয়ে তাদের যে একটা সংস্থা এই স্কুল সার্ভিস কমিশন, স্বশাসিত তো নামেই, তারাই তো করছে। তাহলে ওখানেই যদি তাদেরকে দিয়ে আবার সেই কাজ করানো হয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাসিওরড হব যে বিষয়টা ত্রুটি মুক্ত হবে? সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কালকে রেজাল্ট আউট হলো, সেক্ষেত্রে অলরেডি ম্যাডাম এ কথাটা জানিয়ে দিয়েছেন যে হলে পারেও ওই 10 নম্বরের বিষয়টা যতক্ষণ না পর্যন্ত আপনার সুরাহা বা সঠিক একটা ডিসিশানে আসবে, বিষয়টা কিন্তু আর এগোনো যাচ্ছে না। তাহলে আমরা যে জিনিসটা দেখেছি, এই সরকার বলুন, স্কুল সার্ভিস কমিশন বারবার অযোগ্য তথা দাগি তথা টেন্টেডদের পাশে থাকতে, এবং যেখানে এই যে কটা নাম আপাতত রিভিল হয়েছে একদম অফিসিয়ালি, 1806, 9, 10, 11, 12 আর 3000+ গ্রুপ সি গ্রুপ ডি, এর বাইরেও একটা লার্জ নাম্বার যেটা কিন্তু এখনও রিভিল হয়নি। তাহলে তারা যে এই যে রেজাল্ট আউট হয়েছে রিটেন, তার মধ্যে নেই, সেই জায়গা আজও দেখাতে পারিনি। সেই জন্যই তো ম্যাডামের বেঞ্চে এই প্রশ্ন উঠেছে, আপনারা যে সেগ্রিগেশনটা করেছিলেন সেটা কিসের প্রেক্ষিতে, সেটা কিভাবে? আজকে যদি
স্কুল সার্ভিস কমিশন গোড়া থেকেই যেটা থাপ্পড় খাচ্ছে বারবার খেয়েছে, যে একদম শুরু থেকে যদি যান, একদম আমাদের একটু পুরনো তো যেতে হবে, জাস্টিস আমাদের অভিজিৎ গাঙ্গুলি স্যার ছিলেন প্রাক্তন, এখন যিনি, তিনি যখন বললেন তখন থেকেই যদি বিষয়টাকে সদর্থকভাবে নিত তাহলে হয়তো এই কালো দিনটা আজকে আসতো না, আজ হয়তো প্যানেলটা ক্যান্সেল হতো না। যদি সেগ্রিগেশন করে দিত টেন্টেড আর আনটেন্টেডের, তাহলে কি হতো, সেখানে যারা এই বঞ্চিত, যারা দিনের পর দিন ধর্ণা দিয়েছি অর্থাৎ ডিপ্রাইভ ক্যান্ডিডেট, সেখানে তারা স্কোপ পেত, কিন্তু সে ব্যবস্থাটা করলো না, তো একদম গোটাটাই এরা স্ম্যাশড করে দিল। এই হলো স্কুল সার্ভিস কমিশন, এবং এর নেপথ্যে রয়েছে বড় একটা নেক্সাস। সেই নেক্সাসের একটা অবিচ্ছেদ্য অংশ হলো এই পশ্চিমবঙ্গ সরকারের বড় বড় সমস্ত শাসক দলের নেতা, মন্ত্রী, নানা সব পারিষদ। এ নিয়ে কোনো দ্বিমত নেই। তুমি প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবুর নাম করলেন, ইতিপূর্বে যে ঘটনা পাওয়া যাচ্ছে, যে আমাদের চাকরি দুর্নীতির প্রধান যিনি মুখ খুলেছিলেন বা বলেছিলেন তিনি হলেন অভিজিৎ বাবু। তিনি এখন বর্তমানে বলছেন যে কেন্দ্রীয় সরকারের যে তদন্তকারী সংস্থা তথা ইডি, সিবিআই বা আরও যে সংস্থা, তাদের কোথাও একটা যেন তদন্তের কোথাও একটা ঘাটতি রয়েছে, যার জন্য নাকি কোথাও একটা আঁতাত রয়ে গেছে কেন্দ্র সরকারের কীর্তিকলাপের প্রতি, যেটা বর্তমানে রাজ্য সরকারের দিকে যেটা হচ্ছে, সেই প্রসঙ্গে কি বলবে? দেখুন, আজকে উনি একটা রাজনৈতিক দলের সাংসদ হয়েছেন বটে, কিন্তু প্রথম যখন উনি যে কিনা সেই বলে না বেড়ালের গলায় ঘণ্টা বাঁধা, এইভাবে যদি ধরি, উনি কিন্তু তখন আপোষহীনভাবে এই লড়াইটা করেছিলেন। লড়াই বলবো কারণ সেই সময় আপনারা যদি ফ্ল্যাশব্যাকে জানেন যে ওনার পরেও একটা প্রেশার ছিল, উনি সেটা জানিয়েছিলেন সংবাদ মাধ্যমকে, যে তাকে আর্থিকভাবে বলা হুমকি, তখন পার্থ চ্যাটার্জি ছিল এখন যিনি জেলে, ওই মন্ত্রী, তা এরম একটা, কিন্তু উনি কিন্তু তখন এটা ছিলেন। পরবর্তীতে তিনি তার চয়েসে, তিনি তার রাজনৈতিক জীবন গেছে, সেটা নিয়ে আমাদের সাধারণ জনের অন্য ব্যাপার। কিন্তু আজকে উনি যে কথাটা বললেন, যেটা আপনি বললেন, এটা কিন্তু আমরা বারংবার বলে এসেছি বলে আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলে তকমা দেওয়া হয়েছে। কখনো যে কোনো বিরোধী, কখনো আমরা তৃণমূল বাদ দিয়ে আর সমস্ত রাজনৈতিক দল, কেউ বলেছে বিজেপি আমরা, কেউ বলেছে সিপিআইএম, কেউ বলেছে কংগ্রেস, কেউ বলেছে আইএসএফ, এরকম একটা, মানে তুমি যখন সরকারের বিরুদ্ধে বলছো মানে বাকি সব রাজনৈতিক দল। তাহলে পরে আজকে যে জায়গাটা তৈরি হয়েছে, যে আমরা যখন বাক কমিটি বলল যে না দুর্নীতি হয়েছে, আমরা না একটু আশার মুখ দেখেছিলাম, কিন্তু আমরা দেখলাম ইডি, সিবিআই কাঠপুতুলের মতো বারংবার থাপ্পড় খেয়েছে, পরিবর্তন হয়নি। এই স্যার যখন ছিলেন, উনি একটা সিবিআই আধিকারিককে, আমরা জানি সেই সময় উনি চেঞ্জ করেছিলেন আরও তদন্তে গতি আনার জন্য, কিন্তু তো আমরা দেখিনি। অর্থাৎ আমরা বারংবার বলেছি রাজ্য এবং কেন্দ্রের রাজনৈতিক বোঝাপড়ার জন্য, আবারও বলবো, রাজ্য এবং কেন্দ্রের রাজনৈতিক বোঝাপড়ার বলি হচ্ছে আমরা সাধারণ কারা, তারা কিন্তু কোনো নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের নয়, তারা কেউ সিপিআইএম সমর্থক, কেউ বিজেপির সমর্থক, কেউ তৃণমূলের সমর্থক, কেউ কংগ্রেসের সমর্থক, কেউ আইএসএফ, বিভিন্ন রাজনৈতিক দলে তারা সমর্থন করতেই পারে। সেই আম জনতা, তারা কিন্তু এই রাজনৈতিক বোঝাপড়ার শিকার প্রত্যক্ষ। আজকের দিনে তিনি যে প্রসঙ্গটা বলেছেন ভীষণভাবে তাৎপর্যপূর্ণ এবং গ্রহণযোগ্য। তিনি সেটা তার রাজনৈতিক বিষয়, তার রাজনৈতিক দলের প্রোটোকলে গিয়ে সেটা উনি ঠিক বলেছেন কি বলেননি সেটা তাদের রাজনৈতিক দল যারা করেন তাদের চর্চা, কিন্তু আমাদের মতন যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট তারা কিন্তু বারংবার বলে এসেছি, হ্যাঁ কোথাও গিয়ে নিছক রাজনৈতিক বোঝাপড়ার জন্য আজকে আমাদের মতন সাধারণ মানুষকে কিন্তু সেই পেনাল্টি দিতে হচ্ছে। তাই প্রত্যেকটা সাধারণ মানুষকে বলবো যে আমাদেরকেও তো মেরেই ফেলেছেন, আপনারা যদি আবার সারভাইভ করতে চান তাহলে 26-এর নির্বাচনের আগে সুচিন্তিত মত প্রকাশ করাটা এখন সময়ের কথা, সময়ের দাবি। একটা কথা যে আপনি যদি ঠিক সময়ে সঠিক কাজটা করেন তাহলে কিন্তু বর্তমান যেমন বেঁচে যাওয়া সম্ভব হবে, ভবিষ্যৎটাও কিন্তু আরও ইতিবাচকভাবে সুগম হবে। এখনও যদি আমরা এটাকে নিজস্ব বুদ্ধিমত্তা, নিজস্ব চেতনা দিয়ে না বুঝি যে কোন কোন রাজনৈতিক দলগুলো কি কি কাজ করতে চাইছে, করেছে এবং করছে, সেইটাকে যদি আমরা ক্রিস্টাল ক্লিয়ার নিজের বোধ বুদ্ধি দিয়ে না করি, অন্যদের কথায় প্রভোগ
হয়ে যদি ভুল সিদ্ধান্ত নিই তার পেনাল্টি কিন্তু দিতে হবে। আজকে তিনি কেন্দ্র সরকারের একজন সাংসদ হয়েও এই কথা বলছেন, তার মানে বুঝতে হবে দেওয়ালে পিঠ থেকে না গেলে একজন মানুষ এরকম সরব হতে পারেন না। তার মানে কি আমরা যেটা বলেছি সে কথা যে একদম ঠিক, যে এই রাজনৈতিক বোঝাপড়ার জন্য আজ পশ্চিমবঙ্গের মানুষের আজ এই যে কঙ্কালসার অবস্থা করেছে, সেইটাকেই কোথাও গিয়ে আমাদের প্রাক্তন বিচারপতি জাস্টিস গাঙ্গুলি মান্যতা দিলেন, যেটা আমরা বারবার বলে আসছি।